আমি 14 বছর বয়সী এক মেয়েকে টিউশন করাতাম। তার নাম ছিল মিনা এবং সে খুব সুন্দরী ছিল। একদিন তার বাবা গভীর রাত পর্যন্ত বাড়ি ফিরে আসেননি। সে খুব ভয় পেয়ে আমার ঘরে এসে আমার বিছানায় শুয়ে পড়ে। আমি তার এত কাছে চলে গেলাম যে আমি তাকে বললাম, দেখো, আমি যাই করি না কেন তোমার ভয় পাওয়া উচিত নয়। আমি ধীরে ধীরে ব্যাখ্যা করতে শুরু করলাম। তারপর আমি নিজেই বললাম, আমার নাম রুদ্র। আমি যখন কলেজে ছিলাম তখন এটা ঘটেছিল। আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম। আমার পরিবার খুব একটা ভালো ছিল না। আমার শুধু আমার মা ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মারা যান। আমার মা আমাকে মানুষের জন্য কাপড় সেলাই করে বড় করেছেন। মা আমাকে শিক্ষিত করেছেন। আমরা খুব কষ্ট করে সংসার চালাচ্ছিলাম। আমি এমএ করছিলাম, কিন্তু আমার মাকে সাহায্য করার তীব্র তাগিদ অনুভব করলাম। তাই একদিন আমি টিউশন করার সিদ্ধান্ত নিলাম। আমি আমার শিক্ষকের সাথে এটি শেয়ার করলাম, যিনি খুব মুগ্ধ হয়েছিলেন। তিনি আমাকে প্রচুর সমর্থন করেছিলেন, যার ফলে আমি শিক্ষকতা শুরু করতে পেরেছিলাম। আমি দুপুর 2টোয় ফ্রি পেতাম এবং বিকেল 4টে সবার বাড়িতে 1 ঘন্টার জন্য টিউশন করাতে যেতাম। আমার মা খুব খুশি হতেন, কারণ আমি বেশ ভালো রোজগার করতাম। দিন কেটে যেতে লাগল। একদিন আমার শিক্ষক আমাকে বললেন, বাবা, আমার একমাত্র মেয়ে আছে যে একাদশ শ্রেণীতে পড়ে। তুমি যদি তাকে টিউশন করাতে আমি খুব কৃতজ্ঞ থাকতাম। আমি অবাক হয়েছিলাম, কারণ সে নিজে একজন শিক্ষক ছিল এবং তাকে টিউশন করাতে পারত। কিন্তু সে বলল, আমার মেয়ে খুব দুষ্টু, সে আমার কাছে পড়ে না। তুমি যদি আমার মেয়েকে টিউশন করাতে আমি তোমাকে ভালো টাকা দেব। আমি এটা শুনে খুশি হয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমার শিক্ষক বেশ ধনী। তিনি একজন অধ্যাপক ছিলেন এবং একটি অনলাইন ব্যবসাও চালাতেন, যার ফলে তিনি আমাকে ভালো ফি দিতেন। তাই আমি টিউশন করতে রাজি হয়েছিলাম। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি 2-3 দিনের মধ্যে আপনার বাড়িতে আসব। কিন্তু স্যার সেদিনই বললেন, বাবা, তুমি আজই এসো। আমি যখনই ফ্রি হলাম স্যারের সাথে তার বাড়িতে গেলাম। তিনি আমাকে বসিয়ে বললেন, আমি আমার মেয়েকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি 3-4 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর যখন তার মেয়ে, যার নাম অদিতি, ঘরে ঢুকল, আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম, কারণ সে খুব সুন্দর ছিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে বসা ব্যক্তিটি মেয়ে নাকি দেবদূত? সে এসে আমার সামনে বসল। এর আগে আমি মেয়েদের সাথে কথা বলতাম না, কারণ আমি একটু লাজুক ছিলাম। আমার মা আমাকে খুব ভালোভাবে মানুষ করেছিলেন। আমার কোনো বোন ছিল না, আমি একা ছিলাম। তাই আমি তার সাথে অনেক শ্রদ্ধার সাথে কথা বলেছিলাম। আমি কিছুক্ষণ তাকে পড়াতে থাকি। তারপর আমি তাকে বললাম, আজকের পড়া এই পর্যন্ত। তারপর আমি বাড়িতে চলে গেলাম। কিন্তু আমার মন তখনও ওই মেয়েটির কথা ভাবছিল। অদিতি খুব সুন্দর ছিল। সে আমার কাছে বেশ গম্ভীর লাগছিল। তার চেহারা দেখে মনে হচ্ছিল না যে সে দুষ্টু হতে পারে। কিন্তু পরের দিন আমি অবাক হয়েছিলাম, কারণ আমি তাকে না বলেই তার বাড়িতে গিয়েছিলাম। যখন আমি অদিতিকে বাড়িতে একটি ছোট পোশাকে দেখেছিলাম, তখন আমি দ্রুত চোখ নামিয়েছিলাম। সে তার বন্ধুদের সাথে খেলছিল। আমি কেবল একবার তার দিকে তাকালাম, কিন্তু সে আমাকে দেখার সাথে সাথেই দ্রুত ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে সে আমার কাছে পড়াশুনো করতে এসেছিল। এখন সে একটু লম্বা টি-শার্ট পরেছিল। তার আগে সে খুব ছোট পোশাক পরেছিল। সে বলেছিল যে আগামীকাল তার পরীক্ষা আছে। আমি তাকে প্রস্তুতি নিতে সাহায্য করেছিলাম এবং ব্যাখ্যা করেছিলাম যে তাকে ভালো নম্বর পেতে হবে, কারণ আমি তাকে খুব ভালোভাবে প্রস্তুতি দিয়েছি। সে বলেছিল, স্যার, আমার কাছে পদার্থবিদ্যা খুব কঠিন মনে হয়। আমি হয়তো ভালো নম্বর নাও পেতে পারি, কিন্তু আমি পাশ করব। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু সে বলল, ঠিক আছে স্যার, আমি যদি ব্যর্থ হই পরীক্ষায়, আপনি আমাকে যে শাস্তিই দেন না কেন আমি মেনে নেব। তার কথা শুনে আমি দুষ্টুমি করে হেসে ফেললাম। আমি বললাম, ঠিক আছে, যদি তুমি ব্যর্থ হও আমি তোমাকে শাস্তি দেব। এখন আমি অপেক্ষা করতে লাগলাম যে সে পরীক্ষায় ফেল করবে, যাতে আমি তাকে শাস্তি দিতে পারি। আমি জানি না কেন আমি অদিতিকে জ্বালাতন করতে উপভোগ করতে শুরু করলাম।
তারপর পরের দিন ঈশ্বর আমার কথা শুনে সে পরীক্ষায় ফেল করল। আমার হৃদয় আনন্দে লাফিয়ে উঠল। কিন্তু আমি রাগের ভান করে অদিতিকে জিজ্ঞাসা করলাম, তুমি কি করেছ? আমি তোমাকে খুব ভালোভাবে প্রস্তুতি দিয়েছিলাম, কিন্তু তুমি পরীক্ষায় ফেল করেছ। সে বলল, স্যার, আপনি আমাকে যে শাস্তিই দেন না কেন আমি তা মেনে নিচ্ছি, কিন্তু আমি কি করতে পারি? আপনি যা শিখিয়েছিলেন তা আমি ভুলে গেছি। পদার্থবিদ্যা আমার কাছে খুব কঠিন মনে হয়। সে আমার সাথে নির্দোষভাবে কথা বলল। আমি জিজ্ঞাসা করলাম, গতকাল আমি তোমাকে কি বলেছিলাম? সে বলল, আপনি বলেছিলেন যে আমি যদি পরীক্ষায় ফল ভালো না করি এবং ফেল করি তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন। আমি তাকে বললাম, ঠিক আছে, তাহলে তুমি কি শাস্তি চাও? সে বলল, তুমি আমাকে যে শাস্তি দাও না কেন আমি তা মেনে নিচ্ছি। তার নির্দোষতায় আমার হৃদয় কেঁপে উঠল। আমি তার দিকে তাকালাম। আমরা দুজন ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। এত সুন্দরী মেয়েটি আমার সাথে উপস্থিত ছিল এবং তার সৌন্দর্য আমার হৃদয়কে কাঁপিয়ে তুলেছিল। আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি তাকে আস্তে করে বললাম, তাহলে ঠিক আছে, আমার কাছে এসো, আমি তোমাকে শাস্তি দিতে চাই। অদিতি খুব নির্দোষ ছিল। সে রাজি হয়ে আমার পাশে এসে বসল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত? সে বলল, আমার বয়স 18। ওর বয়স ছিল 18, আমার বয়স ছিল 27। আমি ওকে জিজ্ঞাসা করলাম, যদি আমি তোমাকে শাস্তি দিই তুমি কি তোমার পরিবারকে এটা বলবে? ও বলল, না স্যার, আপনার শাস্তির কথা আমি কাউকে বলবো না। যদি বলি তাহলে আমার বাবা আমার উপর রাগ করবেন, কারণ আপনি পড়ানোর পরেও আমি আর পড়াশোনা করিনি, তাই আপনার শাস্তির কথা আমি কাউকে বলবো না। আমি চুপ করে রইলাম। ওর গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল ওকে কোলে নিয়ে ভালোবেসে ফেলি, কিন্তু আমার হৃদয় তা বলতে রাজি হয়নি। আমি সিদ্ধান্ত নিলাম এবং তাকে বললাম, না, আজ তোমাকে শাস্তি দেব না, কিন্তু ভবিষ্যতে যদি তুমি কোনো পরীক্ষায় এরকম ভুল করো এবং ফেল করো তাহলে আমি অবশ্যই তোমাকে শাস্তি দেব। আজই তোমাকে ক্ষমা করে দেব। সে খুশি হয়ে আবার তাকে পড়াতে শুরু করলাম। একদিন আমি কলেজে ছিলাম, তখন আমার স্যার আমার কাছে এসে বললেন, বাবা, আমি তোমার সাথে অদিতি সম্পর্কে কিছু কথা বলতে চাই। হঠাৎ তিনি যা বলতে চেয়েছিলেন তা শুনে আমি হতভাগ হয়ে গেলাম। কিন্তু স্যার বললেন, বাবা, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি খুব ভালো ছেলে, তাই আমি চাই আমার মেয়ে তোমার কাছে থাকুক, কারণ আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হবে, কিন্তু শহরে আমার এমন কেউ নেই যে অদিতিকে রেখে যাই। তাই আমি ভেবেছিলাম, যেহেতু তুমি ওকে পড়াও, তোমার মা বাড়িতেই থাকেন, দেখাশোনা করতে পারবে। স্যারের কথা শুনে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম যে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু আমি স্যারকে বললাম, স্যার, ঠিক আছে, আমি আপনার মেয়েকে আমার বাড়িতেই পড়াবো। ভেতরে ভেতরে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি কিভাবে অদিতিকে আমার নিজের বাড়িতে সামলাবো? এত সুন্দরী মেয়ে আমার সাথেই থাকবে, কিন্তু তারপর আমি আমার মায়ের কথা ভাবলাম। আমি ভেবেছিলাম সে বাড়িতেই থাকবে, আমি তাকে আমার মায়ের সাথে ঘুমাতে দেব। এই চিন্তা মাথায় রেখেই আমি স্যারকে হ্যাঁ বলেছিলাম। তারপর স্যার আমাকে তার বাড়িতে নিয়ে গেলেন। স্যার অদিতিকে ডেকে প্রস্তুত থাকতে বললেন। তার সাথে একটা ছোট ব্যাগও ছিল। অদিতি বেশ দুঃখিত ছিল। স্যার তাকে সান্ত্বনা দিতে শুরু করলেন, বাবা, তোমার শিক্ষককে বিরক্ত করো না, তিনি এখন তোমাকে পড়াবেন আর তার মা তোমার যত্ন নেবেন। আমি তাকে বিশ্বাস করি। তুমি দুষ্টু, আমি ভয় পাচ্ছি তুমি হয়তো রুদ্রকে জ্বালাতন করতে পারো আর সে তোমাকে তিরস্কার করতে পারে। তাকে বিরক্ত করো না, তিনি যেমন পড়াবেন তেমনই পড়ো, তোমার স্যার যা বলবেন তাই করো। অদিতি বলল, ঠিক আছে বাবা। বাবা, আমি কখনো স্যারকে অভিযোগ করার সুযোগ দেব না, আর আমি স্যারকে বিরক্ত করব না। তাই আমি অদিতিকে বাড়িতে নিয়ে গেলাম। আমার গাড়ি ছিল না, তাই আমি মোটর সাইকেলে অদিতিকে আমার পিছনে বসিয়ে তার ব্যাগ সামনে রাখলাম। সে আরামে বসল। সে আমার কাঁধে একটা হাত রাখল। আমার হৃৎস্পন্দন শুরু হলো। যতই আমি ওই মেয়েটিকে দূরে রাখতে চাইলাম, আমার হৃদয় তার প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করে তাকে বাড়িতে নিয়ে গেলাম। আমার মা তাকে দেখে হতবাক হয়ে গেলেন। আমি মাকে সব কিছু বললাম।
মা বলল, এখানে এসো বাবা, আমার তোমার সাথে কথা বলার আছে। আমি তার ঘরে গেলাম এবং সে বলল, বাবা তুমি কি করেছ? তুমি জানো একটা বিয়ে বাড়ি আছে, আমাকেও সেখানে যেতে হবে, এটা অন্য শহরে, আমি ৩-৪ দিনের মধ্যে ফিরে আসব, আর এখন তুমি তাকে নিয়ে এসেছ, সে এখন একা থাকবে কিভাবে? তার কথা শুনে আমার মনে হলো আমি ভুলেই গেছি যে বিয়ে বাড়িতে যেতে হবে। আমি কি করতে পারি? আমার খুব অস্বস্তি লাগছিল, কিন্তু আমি নিজেকে যুক্তি দিলাম। আমি মাকে বললাম, এখন আমরা এই সমস্যা কিভাবে সমাধান করব? আমরা অদিতিকে ফেরত পাঠাতে পারবো না, অদিতির বাবা চলে গেছেন। আমি যদি এখন অদিতিকে রাখতে অস্বীকার করি তাহলে তিনি এটা পছন্দ করবেন না। মা, তোমার শহরে যাওয়া উচিত, আমি অদিতিকে দেখব, সে খুব ভালো মেয়ে, আমার কোনো সমস্যা হবে না। মা বললেন, না না, আমি এটা করতে পারবো না, পাড়ার লোকেরা খারাপ ভাববে। আমি রেগে গেলাম। আমি বললাম, মা, পাড়ার লোকেরা যাই বলুক না কেন, তুমি তো তোমার ছেলেকে বিশ্বাস করো, তুমি আত্মবিশ্বাসের সাথে বিয়েতে যেতে পারো, সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমার ছেলের উপর ছেড়ে দাও। আমার মা আমার উপর পূর্ণ বিশ্বাস রেখে বিয়েতে গিয়েছিলেন। এখন আমি ঘরে ছিলাম আর অদিতি আমার সাথে ছিল। সে আমাকে জিজ্ঞাসা করল, স্যার, আপনার মা কোথায় গেছে? আমি বললাম, ওর বাইরে কিছু কাজ ছিল, সে রাতে ফিরে আসবে। আমি তাকে কিছু বললাম না এবং কেবল বললাম, মা কাজে গেছে, সে শীঘ্রই ফিরে আসবে। আমি অদিতিকে পড়াতে শুরু করেছিলাম। আমি তাকে পদার্থবিদ্যা পড়াতাম, কিন্তু সে বুঝতে পারেনি। সে বলল, স্যার, কাল স্কুল ছুটি, স্কুলে যেতে হবে না, তাহলে আপনি আমাকে আগামীকাল বাকিটা শিখিয়ে দেবেন? আমি অদিতিকে বললাম, চলো এখন ঘুমোতে যাই, কারণ আগামীকাল যাই হোক ছুটি, তাই বাকিটা কাল তোমাকে শিখিয়ে দেব। অদিতি বলল, ঠিক আছে স্যার। আমি তাকে রুমে যাওয়ার পথ দেখিয়ে দিলাম এবং সে চলে গেল। কিন্তু হঠাৎ তার মনে আমার মায়ের কথা এলো। সে জিজ্ঞাসা করল, স্যার, আপনার মা এখনো আসেননি, তিনি কোথায়? আমি তাকে বললাম, মা আজ রাতে আসবে এবং শীঘ্রই আসবে। সে আমার কথা বিশ্বাস করেছিল, কিন্তু ভেতরে ভেতরে আমার মনে হচ্ছিল যে আমার এটা করা উচিত হয়নি, আমার তাকে মিথ্যে বলা উচিত হয়নি, কিন্তু আমি অসহায় ছিলাম। সে তার ঘরে গিয়ে শুয়ে পড়ল, তাই আমিও আমার ঘরে গেলাম। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ মনে হলো যেন রাতে আমার ঘরের দরজা খুলে গেছে। মনে হলো কেউ এসে আমার বিছানায় শুয়ে পড়েছে। এতে আমি আতঙ্কিত হয়ে গেলাম। হঠাৎ আমার মনে হলো অদিতির কথা। আমি তাড়াতাড়ি আমার ঘরের আবঝা আলো জ্বালিয়ে দিলাম, কিন্তু অদিতিকে দেখার সাথে সাথেই আমি অবাক হয়ে গেলাম। সে আমার বিছানায় শুয়েছিল। আমি বললাম, অদিতি, এটা কি? তুমি এখানে কি করছো? তোমার ঘরে যাও। সে বলল, স্যার, কিছু মনে করবেন না, আমি অন্ধকারে একা ঘুমোতে অভ্যস্ত নই। আমি কখনো একা ঘুমোইনি। যখনই ঘুমাই আমি বাবার ঘরে ঘুমাই। আর যদি আমার ভুল না হয় তাহলে আমি এটাও জানি যে এই বাড়িতে আপনি আর আমি ছাড়া আর কেউ নেই। কিন্তু আমি কি করতে পারি? ঘরে একা থাকতে আমার ভয় লাগছে। আমি একা ঘুমোতে পারি না, তাই আপনার কাছে এসেছি। ওর কথা শুনে আমার মনে হলো ওর নির্দোষতায় মাথা ঠুকতে হবে। এই মেয়েটা আমার সাথে থাকতে লজ্জা করে না। আমি ওকে বললাম, অদিতি, তুমি তো এত ছোট নও, তুমি জানো আমরা একসাথে রুম শেয়ার করতে পারি না। আমাকে কি এখন এটা ব্যাখ্যা করতে হবে? ও বলল, আমি জানি, কিন্তু আমি কি করতে পারি? আমি অসহায়, আমি কখনো একা ছিলাম না। অনেক দিন ধরে একা ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু খুব ভয় পাই। আমি নিতান্ত অসহায় হয়ে আপনার ঘরে এসেছি। ভেবেছিলাম চুপচাপ আপনার পায়ের কাছে ঘুমিয়ে যাব, কিন্তু আমি একা ঘুমাতে পারছি না। এই কথা বলার পর ও কাঁদতে শুরু করে। ওর কণ্ঠস্বর আমাকে অস্থির করে তুলেছিল। আমি তাড়াতাড়ি বললাম, ঠিক আছে, চুপ কর, আমি একটা সমাধান খুঁজে বের করব। কিন্তু আমি কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। তাই আমি কম্বলটা খুলে আমার বিছানার পাশে ওর জন্য একটা জায়গা করে দিতে সিদ্ধান্ত নিলাম এবং ওকে এখানে ঘুমাতে বললাম। ঘুমোতে যাও, আমি বিছানায় ঘুমাবো। ও বলল, আমি শুধু বিছানায় ঘুমাবো, আমি মেঝেতে ঘুমাতে পারবো না। আমাকে জোর করে ওকে জায়গাটা দিতে হলো, আর ও বিছানায় শুয়ে গেল, আর আমি কম্বলটা মেঝেতে বিছিয়ে দিলাম। আমি ভেতরে ভেতরে নিজেকে অভিশাপ দিচ্ছিলাম। আমার মনে একটা চিন্তা এলো, মাকে কেন বলিনি যে সে শহরের বাইরে যাচ্ছে?
যদি সে বাড়িতে না থাকত তাহলে আমি কখনোই অদিতিকে নিমন্ত্রণ করতাম না। কিন্তু এখন অদিতি নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, আর আমি মেঝেতে ঘুমাতে পারছিলাম না। তাছাড়া অদিতির ঘুমের ধরন আমাকে আরও বেশি বিরক্ত করছিল। ও খুব আরামদায়ক ছিল, ওর পোশাক ছিল এবং কম্বলও ঢেকে রাখা ছিল না। ও পুরো কম্বলটা ছুঁড়ে ফেলে বিছানায় শুয়েছিল। আমার চোখ বারবার ওর উপর পড়ছিল, আর আমার হৃদয় ধরফর করছিল। আমি কোনোভাবে নিজেকে সামলে নিলাম, কিন্তু পরবর্তী কি করব তা ঠিক করে ফেললাম। পরের দিন আমার খুব রাগ হচ্ছিল। অদিতি তাড়াতাড়ি ঘুম থেকে উঠল, সে আলো জ্বালালো। আমি রেগে তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তাকে বকাঝকা করব, এবং তাকে এত জোরে বকাঝকা করব যাতে সে বুঝতে পারে যে সে কি করেছে। আমি তাকে প্রচণ্ড বকাঝকা করলাম। সে আমাকে বারবার বিষয়টা মনে করিয়ে দিচ্ছিল, এবং যখন সে তা সহ্য করতে পারছিল না, তখন আমি রাগে তার গাল ধরে রাখলাম। সে হতভাগ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ইচ্ছাকৃতভাবে তাকে চড় মেরেছিলাম, যাতে সে সেই রাতে আর আমার কাছে না আসে। আমি চাইনি সে আবেগের কারণে কোনো ভুল পদক্ষেপ নেয়। অদিতি বুঝতে পেরেছিল। তার বড় বড় চোখে জল নিয়ে এসে বলল, ঠিক আছে, আমি আপনাকে আর বিরক্ত করব না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু আমি অসহায় ছিলাম, আমি তাকে ফেরত পাঠাতে পারিনি। এভাবে 4 দিন কেটে গেল। আমার খুব খারাপ লাগছিল। কিন্তু তারপর অদিতি তার বাবাকে বলল, কিন্তু স্যার আমাকে কিছু বললেন না, বরং তিনি লজ্জিত হয়ে বললেন, আমি ক্ষমা চাইছি, আমি জানতাম আমার মেয়ে দুষ্টু, সে অবশ্যই এরকম কিছু করবে। আমি স্যারকে বললাম, ঠিক আছে, আমি জানি অদিতি ছোট মেয়ে, সে বুঝতে পারেনি, তাই আমি তাকে অনুমতি দিয়েছিলাম। কিন্তু পরের দিন স্যার বললেন, অদিতি আর তোমার কাছে পড়বে না, আমি তাকে পড়ানোর জন্য একটি মেয়ের ব্যবস্থা করব, এবং কেবল তখনই সে ভয়ে পড়াশোনা করবে। তাই সে আর আমার কাছে আর পড়াশোনা করেনি। ধীরে ধীরে আমি অদিতিকে ভুলে গেলাম, কিন্তু সে এখনও আমার হৃদয়ের এক কোণে রয়ে গেছে। যখন আমি তাকে চড় মারলাম, তার চোখে জল এসে গেল। সেই মুহূর্তটি মনে পড়লেও এখনো কষ্ট হয়। আমি চাইনি অদিতি আমার কারণে চোখের জল ফেলুক, কিন্তু আমাকে তাকে চড় মারতে হয়েছিল। না হলে যে বয়সে সে ছিল, সে যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট হতে পারত। আর যে বয়সে আমি ছিলাম, আমরা দুজনেই ভঙ্গুর ছিলাম। যদি আমি তখন কিছু ভুল করতাম, তাহলে আমি সারা জীবন নিজের চোখে নিজের দিকে তাকাতে বা আমার মায়ের সাথে কথা বলতে পারতাম না। 1 বছর এভাবেই কেটে গেল। অদিতি আর এলো না। কয়েকদিন এভাবেই কেটে গেল। একদিন কেউ একজন আমাকে ডাকল। আমি পিছনে ফিরে তাকাতেই অদিতি। সে আমার কাছে এসে বলল, আমাকে ক্ষমা করুন, আমার বাবাকে চড় মারার কথা বলা উচিত ছিল না, কিন্তু আমি কি করতে পারি? আপনি যেভাবে আমার সাথে কথা বলেছিলেন, কেউ কখনো আমার সাথে সেভাবে কথা বলেনি। আমাকে শেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি খুব কোমল ছিলাম। আমার বাবা ও আপনি কখনো আমার সাথে এত কঠোরভাবে কথা বলেননি, কিন্তু আপনি সেদিন আমাকে চড় মেরেছিলেন। তারপর থেকে আমি আমার বাবাকে বলার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর তোমার সাথে পড়ব না, এবং আমি আমার বাবাকে বলার সিদ্ধান্তও নিয়েছিলাম অন্য শিক্ষক নিয়োগ করতে। কথাটা শুনে আমি একটু হেসেছিলাম। কয়েকদিন পর আমি আমার মাকে অদিতির বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালাম। আমার শিক্ষক প্রস্তাবে কোনো আপত্তি করেননি এবং খুশি মনে রাজি হয়েছিলেন। এবং ঠিক 10 দিন পরে অদিতি আমার ঘরে আমার কোণে হিসেবে বসেছিল। আমি তার সামনে বসে তার দিকে তাকিয়েছিলাম এবং সে লজ্জায় নিজের মধ্যে লুকিয়েছিল। আমি তার হাত ধরে বললাম, অদিতি, এখন তুমি আমার বিছানায় পূর্ণ কর্তৃত্বের সাথে আমার সাথে ঘুমাতে পারো। এই বলে আমি অদিতির হাত চুমু খেলাম এবং সেও লজ্জিতভাবে আমাকে জড়িয়ে ধরল। এই গল্পটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।